এই সংক্ষিপ্তসারটি প্রাচীন চীনা দার্শনিক লাওজুয়ের লেখা তাও তে চিং বইটি সম্পর্কে। এই বই আপনি শিখবেন জীবনের গভীরতম রহস্যকে অনুভব করার উপায়, কেন সুখ আর দুঃখ একে অপরের পরিপূরক, এবং জলের মতো নমনীয় হওয়ার মধ্যে লুকিয়ে থাকা আসল শক্তি সম্পর্কে। আপনি আরও জানবেন কেন পরিমিতিবোধই সত্যিকারের শান্তি নিয়ে আসে, কিভাবে নিজের গভীরে ফিরে গিয়ে স্থিরতা খুঁজে পাওয়া যায়, নত হওয়ার মধ্যে যে দৃঢ়তা লুকিয়ে আসে, এবং কেন পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করাই সবচেয়ে বড় নিয়ন্ত্রণ। বুক বাংলায় আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। কল্পনা করুন এমন এক বইয়ের যা আপনাকে জীবনের গভীরতম সত্যের সাথে পরিচয় করিয়ে দেয়, যা আপনাকে বলে জীবনের আসল অর্থ কী, আমরা কেন বারবার মন খারাপ করি, আর কিভাবে আমরা আমাদের হৃদয়ে সেই শান্তি খুঁজে পেতে পারি যা সবসময় অনুপস্থিত বলে মনে হয়। তাও তে চিং ঠিক তেমনই এক রহস্যময় বই যা আপনাকে আপনার ভেতরের জগতে এক যাত্রায় নিয়ে যায়। এতে বড় বড় বক্তৃতা বা ভারী দর্শন নেই যা বোঝার জন্য অভিধানের প্রয়োজন হয়। এতে শুধু ছোট ছোট অধ্যায়ে লুকিয়ে থাকা বড় বড় রহস্য আছে যা আপনার হৃদয় আলতো করে নেমে আসে, যেমন গরম দুপুরে হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আপনাকে ছুঁয়ে যায়। প্রত্যেকটা অধ্যায় এক নতুন দরজা খোলে। কখনো এটা আপনাকে শেখায় কিভাবে কোমলতাই আসল শক্তি, কখনো এটা দেখায় কেন আপনার অহংকারই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কোথাও আপনি বুঝতে পারেন পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা কতটা অর্থহীন, আর কোথাও আপনি অনুভব করেন যে সুখ আর দুঃখের মতো সমস্ত বিপরীত দিকগুলো মিলেই জীবনকে সুন্দর করে তোলে। এই অধ্যায়গুলো বারবার আপনাকে আপনার শিকড়ের কথা মনে করিয়ে দেয়, যেখানে সবকিছু সরল, শুদ্ধ আর খুব শান্তিপূর্ণ। যখন আপনার মন শান্ত থাকে তখন আপনি সেই শিকড়গুলো দেখতে শুরু করেন, সেই শিকড় যা আপনাকে ঝড়ের মধ্যেও পড়তে দেয় না। আপনি দেখবেন কিভাবে জলের মতো নমনীয় হওয়াই আপনার সবচেয়ে বড় শক্তি, কিভাবে কঠিন হওয়ার চেয়ে নত হওয়া অনেক গুণ বেশি শক্তিশালী, কিভাবে পরিমিতি বোধেই সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে, আর কিভাবে ছেড়ে দেওয়াই আপনাকে সত্যিকারের মুক্তি দেয়। প্রত্যেকটা পাতা আপনাকে এক নতুন উপলব্ধি দেবে, আপনাকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করবে, আর হয়তো ধীরে ধীরে সেই রূপান্তরটা নিয়ে আসবে যা আপনি বছরের পর বছর ধরে খুঁজছেন। তাহলে চলুন কিছুক্ষণের জন্য আপনার সমস্ত প্রশ্ন, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত পরিকল্পনা ছেড়ে দিই। চলুন এই অধ্যায়গুলোর সাথে এক ছোট্ট যাত্রায় বেরিয়ে পড়ি। হতে পারে এই পথে হাঁটতে হাঁটতে আপনি সেই উত্তরগুলো খুঁজে পাবেন যা আপনি সব সময় খুঁজছিলেন, অথবা অন্তত আপনার মনটা একটু হালকা লাগবে আর আপনার ঠোঁটে একটা ছোট্ট হাসি ফুটে উঠবে। এটাই জীবনের আসল উপহার। অধ্যায় 1, তাওয়ের রহস্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পুরো ব্রহ্মাণ্ডকে কোন শক্তিটা চালায়, যা বাতাসকে বইতে দেয়, গাছপালাকে দুলতে দেয়, সমুদ্রের ঢেউকে উঠতে দেয়, আবার তারপর আবার শান্তও করে দেয়? আমরা তাকে একটা নাম, একটা আকার, একটা পরিচয় দিতে চাই, কিন্তু সত্যিটা হলো তাকে শব্দে বাঁধা অসম্ভব। এটাই সবচেয়ে বড় রহস্য। যেই মুহূর্তে আমরা সেই অদৃশ্য শক্তিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, আমরা আসলে তার থেকে দূরে সরে যাই। এটা এমন এক সুগন্ধের মতো যা ধরা যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক সেইভাবেই তাওকে শুধু অনুভব করা যায়। দেখুন, যখন আমরা চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিই, তখন আমরা এক অদ্ভুত শান্তি অনুভব করি। সেটাই তাওয়ের অনুভূতি। এটা আমাদের ভেতরে আছে, বাইরে আছে, সর্বত্র আছে। কিন্তু আমরা যত বেশি তাকে বোঝার চেষ্টা করি, সে তত বেশি আমাদের হাত থেকে পিছলে যায়। কখনো কখনো মনে হয় যদি আমরা সব কিছু জানতাম আর সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে জীবনটা সহজ হতো। কিন্তু সত্যিটা হলো আরও বেশি জানার ইচ্ছাটা মানুষকে শুধু আরও বেশি জড়িয়ে ফেলে। যেই মুহূর্তে আমরা কোনো কিছুর উপর একটা লেবেল লাগিয়ে দিই, আমরা তাকে বন্দি করে ফেলি। আর তাওকে বন্দি করা যায় না। সে এক বহমান নদী যা নিজের মর্জি মতো মোড় নেয় আর নিজের গতিতে বয়। শুধু ভাবুন, যদি আমরা সূর্যকে আমাদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতাম, তাহলে কি সে এত সুন্দরভাবে উঠত আর অস্ত যেত? অথবা যদি আমরা আমাদের সময়সূচি মতো বৃষ্টি আনতাম, তাহলে কি সে এত সতেজতা দিত? যখন জিনিসগুলো নিজে থেকে স্বাভাবিকভাবে হয়, তখন তাতে এক বিশেষ জাদু থাকে। কখনো কখনো কোনো অর্থ না খুঁজে বসে একটা সূর্যাস্ত দেখুন, শুধু তাকে ঘটতে দেখুন। তার মধ্যেই তাওয়ের এক ঝলক আছে। সেই নীরবতা, আকাশের বদলানো রং, দিগন্তের ধীরে ধীরে অন্ধকার হয়ে যাওয়া, সবকিছু নিজে থেকেই হচ্ছে। কোনো জোর নেই, কোনো ভান নেই, সবকিছু এক অদৃশ্য ঐক্যতানে প্রকটিভাবে মিলে গেছে।
এবার হয়তো আপনি ভাবছেন, তাহলে কি আমরা শুধু হাত গুটিয়ে বসে থাকব? না, তা নয়। এর মানে হলো আমাদের স্রোতের সাথে চলতে হবে। যেমন একটা নদী পাথরে ধাক্কা খেয়েও নিজের পথ খুঁজে নেয়, ঠিক সেইভাবে আমাদেরও জীবনে আসা বাধাগুলোকে খুব বেশি আতঙ্কিত না হয়ে বা অভিযোগ না করে বুদ্ধিমত্তার সাথে পার করতে হবে। কখনো বুকে হাত রেখে নিজের হৃদস্পন্দন শুনুন, সেটাও তাওয়েরই এক ডান্স। আপনার শ্বাস প্রশ্বাস, আপনার চিন্তা, আপনার হাসি, আপনার কান্না সবই তার নকশা। আর যখন আপনি এটা মন থেকে মেনে নেবেন, তখন এক অদ্ভুত হালকা অনুভূতি আসে, যেন একটা ভারী বোঝা নেমে গেল। বাস্তবে তাও কোনো খুব কঠিন দর্শন নয়, এটা সেই স্বাভাবিক উপায় যাতে জীবন যাপন করা হয়, কিন্তু মানুষ তাকে জটিল করে ফেলেছে আর প্রশ্নে জড়িয়ে ফেলেছে। তাহলে চলুন একটা চুক্তি করা যাক। কিছু মুহূর্তের জন্য আপনার সমস্ত প্রশ্ন ছেড়ে দিন, আপনার মনের দৌড় থামিয়ে দিন আর শুধু বসুন। আপনার শ্বাস অনুভব করুন, দেখুন কিভাবে শ্বাস আসে আর যায়। তার মধ্যেই তাও লুকিয়ে আছে, তার মধ্যেই সেই রহস্য যা বইয়ে খুঁজে পাওয়া কঠিন। জীবনের সবচেয়ে বড় রহস্য হলো তাকে পুরোপুরি জানা যায় না, তাকে শুধু প্রত্যেকটা মুহূর্তে পুরো সচেতনতার সাথে বাঁচা যায়। আর হয়তো সেই না জানাটাই সত্যিকারের উপলব্ধি। অধ্যায় 2, আপেক্ষিকতা এবং মেরুতা। আপনি কি কখনো খেয়াল করেছেন যে দুনিয়ার সব কিছুই দুটো দিকে বিভক্ত বলে মনে হয়? যেমন দিন আর রাত, সুখ আর দুঃখ, ভালো আর মন্দ। কিন্তু মজার বিষয় হলো, যদি একটা দিক না থাকতো তাহলে অন্য দিকটা তার পরিচয় হারিয়ে ফেলতো। ভাবুন, যদি কখনো অন্ধকার না থাকতো তাহলে আলোর অর্থ কি ছিল? আমরা প্রায়শই ভালোটা পাওয়ার জন্য লড়াই করি, কিন্তু ভুলে যাই যে ভালোটা ভালো শুধু এ কারণে কারণ মন্দটাও আছে। ঠিক যেমন আপনি মিষ্টির স্বাদটা তখনই অনুভব করতে পারেন যখন আপনি কিছু তেতোও চেখেছেন। যদি দুনিয়ার সবকিছুই সবসময় মিষ্টি হতো তাহলে মিষ্টিটাও স্বাধীন হয়ে যেত। ঠিক সেইভাবেই সৌন্দর্যটা তখনই দেখা যায় যখন কুৎসিত কিছুও থাকে। যদি সবকিছুই সুন্দর হতো তাহলে সৌন্দর্য দেখার চোখটাই হারিয়ে যেত। শুধু ভাবুন যে একটা পুরো বাগানে যদি শুধু এক রঙের ফুল থাকতো তাহলে সেটা ততটা আকর্ষণীয় লাগতো না। বিভিন্ন রং আর তাদের বিভিন্ন আকারই তাকে মোহনীয় করে তোলে। আমরা মানুষরাও খুব অদ্ভুত, আমরা চাই সবসময় সফলতা আর সুখ থাকুক। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন, যদি আপনাকে কখনো কোনো সমস্যার সামনা না করতে হতো তাহলে সেই সুখটা কতটা খালি মনে হতো? সেই প্রথম চাকরি, সেই প্রথম বেতন, সেই প্রথম পুরস্কারের রোমাঞ্চটা কারণ তার পেছনে সংগ্রহের এক দীর্ঘ গল্প লুকিয়ে আছে। জানেন, জীবনে ভারসাম্য তখনই আসে যখন আমরা বিপরীত দিকগুলোকে গ্রহণ করতে শিখি। যদি আপনি শুধু ইতিবাচক দিকটাই চান তাহলে আপনি আপনার জীবনের শুধু অর্ধেকটা বাঁচছেন, কারণ পূর্ণতা দুটো মিলেই তৈরি হয়। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন সূর্য অস্ত যায় তখন চাঁদ ওঠে, বৃষ্টি হওয়ার পরে লামধনুও তৈরি হয়। যখন আপনি দুঃখী থাকেন তখন তার পরে আসা ছোট্ট সুখটাও খুব গভীর মনে হয়। এইসবই নাত্রিতিক ভারসাম্য তৈরি করার উপায়। এবার ভাবুন, যদি আপনি এই দ্বৈততাকে মন থেকে গ্রহণ করে নেন তাহলে আপনি কতটা হালকা অনুভব করবেন। তখন আপনি শুধু দুঃখকে ভয় পাবেন না, আপনি তাকেও জীবনের খেলার একটা অংশ মনে করবেন। আর তখন যখন সুখ আসবে তখন সেটা আরও বেশি রঙিন মনে হবে। জীবনকে যেমন আছে তেমনই গ্রহণ করুন, তার বৈশারিত্যের সাথে। ঠিক যেমন একজন চিত্রকার তার ক্যানভাসে হালকা আর গাঢ় দুটো শেডই ব্যবহার করে, ঠিক সেইভাবেই ব্রহ্মাণ্ড জীবনকে আকর্ষণীয় করে তোলার জন্য বিপরীত অভিজ্ঞতাগুলো রেখেছে। কখনো কখনো মনে হয়, ইস, যদি প্রত্যেকটা দিন একই রকম হতো আর সবকিছু মসৃণভাবে চলতো। কিন্তু ভাবুন তো, যদি একটা রোলার কোস্টার রাইডে কোনো ওঠানামা না থাকতো তাহলে সেটা কতটা বিরক্তিকর হতো। ঠিক সেইভাবে আমাদের যাত্রাও সেই ওঠানামাগুলোর কারণেই রোমাঞ্চকর। তাই পরের বার যখন কোনো চ্যালেঞ্জ আসবে তখন তাকে শুধু একটা সমস্যা হিসেবে দেখবেন না, ভাবুন যে এটা আপনার গল্পটাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এসেছে। এটা আপনাকে সেই গভীরতাটা দেওয়ার জন্য এসেছে যা শুধু একটা সমতল পৃষ্ঠ দিয়ে সম্ভব নয়। শুধু এটা মনে রাখবেন, বিপরীতের খেলাই এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় সৌন্দর্য। তা থেকেই সমস্ত আবেগ জন্মায়, তা থেকেই বেঁচে থাকার আনন্দ আসে। যখন আপনি এই সত্যিটা মন থেকে বুঝে যাবেন তখন আপনি প্রত্যেকটা মুহূর্তে এক অনন্য জাদু দেখতে শুরু করবেন। আর তখন আপনি সত্যিই আপনার জীবনকে তার সমস্ত রঙের সাথে পুরোপুরি বাঁচতে মুক্ত হবেন। অধ্যায় 3, জলের মতো পরম কল্যাণ। আপনি কি কখনো জলকে মনোযোগ দিয়ে দেখেছেন? সে এত সরল, এত শান্ত, অথচ তার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। জল যে কোনো জায়গায় বয়ে যেতে পারে, তার কোনো বিশেষ আকারের প্রয়োজন হয় না। আপনি তাকে যে পাত্রেই ঢালুন না কেন, সে তাতে মানিয়ে নেয়। আর যখন কেউ তাকে থামানোর চেষ্টা করে তখনও সে নিজের পথ নিজে তৈরি করে নেয়। শুধু ভাবুন, যদি আমরাও জলের মতো হয়ে যেতাম
কোনো অহংকার ছাড়া, কোনো ভান ছাড়া, কোনো জেদ ছাড়া। জল কখনো বলে না যে তাকে উঁচুতে থাকতে হবে, সে সবসময় নিচের দিকে বয়। এটাই তার মহত্ব। সে সবচেয়ে নম্র, আর এ কারণেই সে সবচেয়ে শক্তিশালীও। কখনো কখনো নদীর ধারে বসুন, তার প্রবাহ ধীর হোক বা দ্রুত, সে থামে না। সে পাথরে ধাক্কা খেয়ে শব্দ করে, কিন্তু সে সামনে এগোতে থাকে। এটাই তার বাধা অতিক্রম করার উপায়। সে লড়াই করে না, সে শুধু বয়ে চলে, আর এই বয়ে চলার মধ্যেই সে বড় বড় পাথরকেও ক্ষয় করে ছোট করে দেয়। আমরা মানুষরা প্রায়শই খুব উচ্চাভিলাষী হয়ে যাই। আমরা শীর্ষে থাকতে চাই আর চাই সবাই আমাদের দিকে নজর দিক। কিন্তু জল আমাদের শেখায় যে মহত্বের মধ্যে কোনো কোলাহল থাকে না। সে তার কাজ নিয়েই সন্তুষ্ট থাকে, চুপচাপ তার লক্ষ্যের দিকে বয়ে চলে। জল কখনো কারো ক্ষতি করতে যায় না, অথচ তাকে যদি হালকাভাবে নেওয়া হয় তাহলে সে সবচেয়ে ভারী জিনিসও ভাসিয়ে নিয়ে যেতে পারে। তার মধ্যে এক নীরব শক্তি আছে, যা ধীর কিন্তু অদম্য। এবার ভাবুন, যদি আমরাও সম্পর্কে এমন হয়ে যেতাম, একটু নরম, একটু গ্রহণকারী, একটু দাতা, অকারণে কঠোর না হয়ে, হয়তো কত ঝগড়াই নিজে থেকে শেষ হয়ে যেত, কত ভুল বোঝাবুঝি কোনো শব্দ ছাড়াই মিটে যেত। জলের সবচেয়ে সুন্দর গুণ হলো সে সবাইকে পুষ্ট করে। সে ধনী হোক বা গরিব, ছোট হোক বা বড়, সে সমানভাবে সবাইকে সিঞ্চিত করে। সে কোনো ভেদভাব করে না, সে শুধু বয় আর সবার কাছে পৌঁছায়। এবার বুকে হাত রেখে ভাবুন, আমাদের দয়া কি এমন? আমরাও কি কোনো হিসেব ছাড়া আমাদের ভালোবাসা আর সম্মান অন্যদের দিতে পারি? দেখুন, যখন জল এক জায়গায় জমা হয় তখন সে ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। উপরের ময়লা থিতিয়ে যায় আর সে স্বচ্ছ দেখাতে শুরু করে। ঠিক সেইভাবে যখন আমাদের মনও শান্ত থাকে তখন স্বচ্ছতা আসে। আমরা জানতে শুরু করি আমাদের কোথায় যেতে হবে আর কি করতে হবে। তাই আসল সৌন্দর্য হলো আমাদের জীবনকে জলের মতো নমনীয় রাখা। যেখানে প্রয়োজন সেখানে মানিয়ে নেওয়া, আর যেখানে প্রয়োজন সেখানে বয়ে চলা, বন্ধ না করা। জীবনে অনেকবার এমন পরিস্থিতি আসবে যা আমাদের থামিয়ে দেবে, চেপে ধরবে, কিন্তু যদি আমরা জল থেকে শিখে থাকি তাহলে আমরা তার মধ্যে দিয়েও নিজের পথ তৈরি করে নেব, ধীরে ধীরে আর অকারণে লড়াই না করে। আর একদিন যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সবচেয়ে বড় শক্তি ছিল আপনার কোমলতা, আপনার সেই গুণ যা আপনাকে সব জায়গায় মানিয়ে নিতে আর যে কারো হৃদয়ে জায়গা নিতে শিখিয়েছিল। তাই আপনার ভেতরে সেই জলের মতো স্বভাবকে জাগিয়ে তুলুন। সেটাই পরম কল্যাণ। তার মধ্যেই এক সত্যিকারের তৃপ্তি লুকিয়ে আছে, আর হয়তো তার মধ্যেই জীবনের সবচেয়ে সুন্দর সরলতাও। অধ্যায় 4, পরিমিতিবোধ এবং কখন থামতে হবে তা জানা। কল্পনা করুন, আপনার হাতে একটা কাপ আছে যা ধীরে ধীরে ভরছে। প্রত্যেকটা ফোঁটা তার জায়গা নিচ্ছে আর তারপর হঠাৎ করে উপচে পড়ছে। এবার যদি আপনি আরেকটা ফোঁটাও যোগ করেন তাহলে কি হবে? সেটা উপচে পড়বে, সবকিছু বাইরে পড়ে যাবে আর কাপটা খালি হয়ে যাবে। আমাদের জীবনটাও অনেকটা এমনই। আমরা সফলতা, টাকা আর স্বীকৃতি সংগ্রহ করতে ব্যস্ত থাকি। যখন আমরা সেটা পাই তখন আমাদের মন ভরে যায়, কিন্তু আমরা কোথায় থামি? আমরা আরও চাই, আরও। যেমন সেই লোভী মাছ যে জালে আটকা পড়ে, আমরাও আমাদের নিজের লোভের জালে জড়িয়ে পড়ি। শুধু মনে করুন, কতবার আপনি কিছু পাওয়ার জন্য অতিরিক্ত পরিশ্রম করেছেন, আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্ক, এমনকি আপনার ভেতরের শান্তিও হারিয়েছেন। আর তারপর যখন আপনি সেই জিনিসটা পেয়েছেন তখন সেই সুখটা কতটা সাময়িক ছিল। জীবনের আসল আকর্ষণ হলো পরিমিতিবোধে। যেমন টাটকা বাতাসের এক ঝলক যা কিছুক্ষণের জন্য আসে আর আপনাকে সতেজ করে দেয়, কিন্তু যদি সেই একই বাতাস ঝড় হয়ে যায় তাহলে সে সবকিছু ধ্বংস করে দেয়। দেখুন, যখন আমরা আমাদের ধনুকের স্ট্রিংটা খুব বেশি টানি তখন একটা সময় পর সেটা ছিঁড়ে যেতে পারে। ঠিক সেইভাবে যদি আমাদের উচ্চাভিলাষ আর ইচ্ছাগুলো অতিরিক্ত হয়ে যায় তাহলে সেগুলো আমাদের ভেঙে দিতে পারে। জীবনের শিল্প হলো কখন থামতে হবে তা বোঝা। ঠিক যেমন একজন শিল্পী জানেন তার চিত্রকর্মে কখন ব্রাশটা থামাতে হবে। যদি তিনি না বুঝে রং ভরতেই থাকেন তাহলে ছবিটা নষ্ট হয়ে যাবে। ঠিক সেইভাবে আমাদেরও আমাদের জীবনে বুঝতে হবে কখন যথেষ্ট হয়েছে। কখনো কখনো মনে হয় যদি আমরা আর একটু ধাক্কা দিই তাহলে জীবনে অসাধারণ কিছু ঘটে যাবে, কিন্তু সত্যিটা হলো অনেক সময় সেই অতিরিক্ত ধাক্কাটাই সমস্ত পরিশ্রম নষ্ট করে দেয়। একটা নদীর ঢেউ দেখুন, সেগুলো গর্জন করে চুপচাপ আসে আর তারপর ফিরে যায়। সেগুলো এক জায়গায় বেশিক্ষণ থাকে না। সেটাই তাদের সৌন্দর্য, সেটাই তাদের ভারসাম্য। যদি আপনি এই ভারসাম্যটা বুঝে যান তাহলে আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি আসবে। তখন আপনি সফলতাকে আঁকড়ে না ধরে উদযাপন করতে পারবেন। আপনি ব্যর্থতাকে ভেঙে না পড়ে গ্রহণ করতে পারবেন। বাস্তবে তৃপ্তি তখনই হয় যখন আপনি জানতে পারেন কখন থামতে হবে,
কখন আপনার গতি কমাতে হবে আর কখন আপনার হৃদয়কে বলতে হবে যে বাস এটুকুই যথেষ্ট। কল্পনা করুন, যদি একজন কৃষক তার ক্ষেতে অতিরিক্ত জল দেয় তাহলে ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক সেইভাবে যদি আপনি আপনার মন আর শরীরের উপর অতিরিক্ত চাপ দেন তাহলে তারাও ভেঙে পড়বে। তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন, যা আপনার কাছে আছে তার জন্য আগে কৃতজ্ঞ হন, তারপর ধীরে ধীরে সামনে এগোন। কিন্তু সবসময় সেই বিন্দুটা মনে রাখবেন যেখানে আপনার থামা উচিত। এটাই সেই রহস্য যা জীবনকে শুধু আরো টেকসই নয়, আরো সুন্দরও তৈরি করে তোলে। আর তখন আপনি সত্যি কোনো বোঝা ছাড়া পুরো আনন্দে এক হালকা হাসির সাথে বাঁচতে পারবেন। অধ্যায় 5, শিকড়ে ফিরে যাওয়া। আপনি কি কখনো রাতের নিস্তব্ধতায় একা বসে নিজের হৃদস্পন্দন শোনার চেষ্টা করেছেন? যখন চারিদিক শান্তি, কোনো শব্দ নেই, শুধু আপনি আর আপনার ভেতরের দুনিয়া। সেই নীরবতাই আসল জাদু, যেখানে আপনি সব কিছু ছেড়ে আপনার শিকড়ে পৌঁছাতে পারেন। জীবনে আমরা সবসময় দৌড়াচ্ছি, কোনো লক্ষ্যের দিকে, কোনো স্বপ্নের দিকে। সারা দিন মনে হাজারো চিন্তা ঘুরতে থাকে, অতীতের স্মৃতি, ভবিষ্যতের টেনশন। কিন্তু এই দৌড়ে আমরা আমাদের কেন্দ্র থেকে দূরে চলে যাই, যেখান থেকে আমাদের আসল শক্তি আসে। শুধু একটা গাছের কথা ভাবুন, তার কতগুলো শাখা থাকে, প্রত্যেকটা শাখায় পাতা, ফুল, ফল থাকে, কিন্তু তাদের সবার জীবন এক জায়গা থেকেই শুরু হয়, তাদের শিকড় থেকে। যদি শিকড় শক্তিশালী হয় তাহলে গাছটা সবুজ থাকবে, যদি শিকড় শুকিয়ে যায় তাহলে সে উপর থেকে যতই সুন্দর দেখাক না কেন একদিন সে পড়ে যাবে। আমরাও ঠিক তেমনই। আমাদের শিকড় হলো আমাদের সরলতা, আমাদের ভেতরের শান্তি। কিন্তু আমরা দুনিয়ার চাকচিক্যে এতটাই জড়িয়ে যাই যে আমরা আমাদের শিকড় ভুলে যাই। তারপর যখন কোনো বড় সমস্যা আসে তখন আমরা ভেতর থেকে ফাঁপা অনুভব করি। সত্যিটা হলো আমরা আমাদের শিকড় শুধু নীরবতার মধ্যেই খুঁজে পাই। যখন আমরা কোলাহলপূর্ণ চিন্তাগুলোকে কিছুক্ষণের জন্য চুপ করিয়ে দিই তখন হৃদয়ের গভীর থেকে এক শুকনো আওয়াজ আসে। সেটাই আমাদের আসল পরিচয়, সেটাই আমাদের ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ। প্রকৃতিকে মনোযোগ দিয়ে দেখুন, ঋতু বদলাতে থাকে। গ্রীষ্ম আসে, তারপর বর্ষা, তারপর শীত, কিন্তু পৃথিবী তার জায়গায় স্থির থাকে। সে ঋতু পরিবর্তনে ভয় পায় না। ঠিক সেইভাবে আমাদেরও স্থিরতা প্রয়োজন, যাদের পরিস্থিতি বদলালেও আমরা ভেতর থেকে শান্ত থাকি। যখন আপনার মন শান্ত থাকে তখন আপনি আপনি সেই জায়গায় পৌঁছে যান যেখানে কোনো ভয় নেই, কোনো অহংকার নেই, কোনো ঈর্ষা নেই। সেখানে শুধু শুদ্ধ সত্তা আছে, সেটাই আপনার শিকড়। আর যতই আপনি এই শিকড়কে বুঝতে শুরু করবেন সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। তখন আপনার নিজেকে অন্যদের সাথে তুলনা করার প্রয়োজন হবে না। আপনার মুখে এক স্বাভাবিক হাসি থাকবে, যা ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। এই যাত্রাটা সরল কিন্তু সহজ নয়। আপনাকে সবকিছু ছেড়ে প্রতিদিন কিছুক্ষণের জন্য শুধু বসতে হবে। আপনাকে আপনার শ্বাস প্রশ্বাস অনুভব করতে হবে। ধীরে ধীরে মনের স্তরগুলো খুলবে। হ্রদের ঘোলা জল যেমন থিতিয়ে গিয়ে নিচে থেকে পরিষ্কার জল দেখা যেতে শুরু করে, ঠিক সেভাবেই আপনার ভেতরেও স্বচ্ছতা আসতে শুরু করবে। তখন আপনি বুঝবেন যে আপনার যাই সমস্যা আছে সেগুলো সাময়িক। ঠিক যেমন মেঘ আসে আর চলে যায়, কিন্তু আকাশ সব সময় সেখানেই থাকে। সেটাই আপনার শিকড়, বিশাল, অন্তহীন, অস্পৃষ্ট। তাই আজ চলুন কিছুক্ষণের জন্য আমাদের শিকড় অনুভব করি। চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন, আর কল্পনা করুন যে আপনার ভেতরে এক শান্ত আর শক্তিশালী জায়গা আছে। সেটাই আপনার আসল ঘর। সেখান থেকেই আপনি শান্তি পাবেন। সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আর যখন আপনি বারবার সেই জায়গায় ফিরে আসবেন তখন আপনার জীবনটাও বৃষ্টির পর ধোয়া জঙ্গলের মতো সবুজ আর সতেজ হয়ে উঠবে। তখন যতই সমস্যা আসুক না কেন সেগুলো ততটা ভয়ঙ্কর মনে হবে না, কারণ আপনি জানবেন যে আপনার শিকড় খুব গভীরে, আর কোনো ঝড়ই আপনাকে নামাতে পারবে না। অধ্যায় 6, নত হও এবং পূর্ণ থাকো। শুধু ভাবুন একটা গাছের কাণ্ড কতটা শক্তিশালী হয়, কিন্তু যখন ঝড় আসে তখন সেই ভারী গাছগুলোও কখনো কখনো ভেঙে যায়। অন্যদিকে পাশের একটা ছোট ঘাসের ফলক যা নরম, সেটা শুধু নুয়ে পড়ে, আর যখন বাতাস থেমে যায় তখন সে আবার সোজা হয়ে দাঁড়ায়। আমরা প্রায়শই ভাবি যে আমাদের শক্তিশালী আর কঠোর হতে হবে যাতে কেউ আমাদের ভাঙতে না পারে, কিন্তু আসল শক্তি নমনীয়তার মধ্যেই থাকে। ঠিক যেমন ঘাস নুয়ে পড়ে, যদি আমরাও একটু নুয়ে পড়ি তাহলে সমস্যাগুলো কখনোই আমাদের পুরোপুরি নামাতে পারবে না। জীবনে অহংকার আমাদের বলে সোজা হয়ে দাঁড়াতে। আমাদের মনে হয় আমাদের কখনোই কারো সামনে নত হওয়া উচিত নয়, কিন্তু সত্যিটা হলো সেই অহংকারই আমাদের ভেতর থেকে ফাঁপা করে দেয়। যখন আমরা একটু নত হই আর একটু মানিয়ে নিই
তখনই সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা বাড়ে, আর আমরা সত্যিকারের বড় হই। আপনি কি কখনো কোনো তর্কে জিতেও মনে মনে হেরে গেছেন? অন্যদিকে অনেক সময় যখন আমরা আমাদের কথা ছেড়ে দিয়ে অন্যজনের কথা শুনি, তখন আমরা এক গভীর শান্তি অনুভব করি। সেই মুহূর্তে অহংকার হেরে যায়, কিন্তু হৃদয় জিতে যায়। জলকেই দেখুন, সে সবসময় নিচের দিকে ভয়, তার উঁচুতে থাকার কোনো গর্ব নেই। এ কারণেই সে সব জায়গায় পৌঁছায়। নদী, পুকুর, সমুদ্র সবাই তার জন্য খুলে যায়। যদি আমরাও আমাদের জীবনে একটু নম্র হয়ে যাই, অন্যদের কথা শুনি আর একটু কোমলতা রাখি, তাহলে হয়তো আমরাও সেই একই গ্রহণযোগ্যতা পাব। এই নত হওয়ার শিল্পটা কাপুরুষদের জন্য নয়, এর জন্য অনেক সাহস প্রয়োজন। কঠোর লোকেরা তাদের ভয় লুকানোর জন্য নিজেদেরকে শক্তিশালী দেখায়, কিন্তু যারা সত্যিই শক্তিশালী তারা জানে যে কখনো কখনো নত হওয়াটা জরুরি। আপনি দেখবেন, যেই মুহূর্তে আপনি আপনার মনোভাব একটু নরম করবেন, দুনিয়াটা আপনার জন্য আরো সুন্দর হয়ে যাবে। লোকেরা আপনার কাছে এসে খোলাখুলি কথা বলবে, তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, আর সবচেয়ে বড় লাভ হবে যে আপনার মনটা হালকা লাগবে। যখন আপনি হার মেনে নিতে শিখে যান, তখন সেই হারের মধ্যে এক অদ্ভুত জয় লুকিয়ে থাকে। যেই মুহূর্তে আপনি অহংকারের বোঝাটা নামিয়ে ফেলেন, আপনি আপনার ভেতরে এক ইম্যান্স স্বাধীনতা অনুভব করেন। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি কঠোর হয়ে সত্যিই কিছু অর্জন করেছেন, নাকি সেই কোমলতাই আপনাকে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো দিয়েছে? জীবনে ভেঙে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু জুড়ে গিয়ে আবার দাঁড়ানো, সেটাই আসল শক্তি। আর সেটা তখনই হবে যখন আপনি নত হতে শিখবেন। তাই আজ থেকে চলুন একটু ঘাসের মতো হয়ে যাই। যখন বাতাস বইবে আমরা নুয়ে পড়ব, আর যখন বাতাস থেমে যাবে আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো। আর তখন কোনো ঝড়ই আমাদের চিরকালের জন্য ভাঙতে পারবে না। এটাই সত্যিকারের পূর্ণতা, ভেঙে গিয়েও নিজেকে আবার গড়ে তুলতে পারা। এটাই সেই রহস্য যা জীবনকে সত্যি সহজ, হালকা আর সুখী করে তোলে। অধ্যায় 7, পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। আপনার কি কখনো মনে হয়েছে, ইস, যদি সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকতো, প্রত্যেকটা পরিস্থিতি আপনার ইচ্ছা মতো চলত, লোকেরা যা আপনি চাইতেন তাই করত, আর ভবিষ্যৎটা ঠিক তেমনই ঘটত যেমন আপনি পরিকল্পনা করেছেন? শুনতে খুব লোভনীয় লাগে, তাই না? কিন্তু সত্যিটা হলো, এটা শুধু একটা ভ্রম। জীবনটা এত জটিল যে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কারো পক্ষে নেই। তবুও আমরা প্রতিদিন তাকে আমাদের ইচ্ছা মতো টানার চেষ্টা করি। ভাবুন তো, যখন আপনি ছোট ছোট জিনিসও নিজের হাতে নিতে চান, তখন আপনার মনে কতটা ভারী বোঝা চলে আসে। যেই মুহূর্তে আপনি সবকিছু আপনার নিয়ন্ত্রণে নিতে চান, তখন উদ্বেগ শুরু হয়। যদি কিছু আপনার পরিকল্পনা মতো না হয়, তখন হতাশা আপনাকে ঘিরে ধরে। আমরা সম্পর্কেও একই ভুল করি। আমরা অন্যজনকে আমাদের প্রত্যাশার শিকলে বাঁধতে চাই, আর যখন সে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, তখন আমরা দুঃখ পাই। এবার একটা নদীর কথা কল্পনা করুন। যদি কেউ তাকে বাঁধার চেষ্টা করে, তাহলে হয় তার প্রবাহ থেমে গিয়ে তার জল দুর্গন্ধযুক্ত হতে শুরু করবে, অথবা সে বাঁধ ভেঙে সবকিছু ধ্বংস করে দেবে। এটাই আমাদের সাথে হয় যখন আমরা জীবনের স্বাভাবিক প্রবাহকে থামানোর চেষ্টা করি। আমরা মনে করি, যদি আমরা আরো বেশি জোর লাগাই আর আরো বেশি ধাক্কা দিই, তাহলে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু এমনটা খুব কমই হয়। ব্রহ্মাণ্ড তার নিজের নিয়মে চলে। রীতি বদলায়, জোয়ার ভাটা আসে, বাচ্চারা বড় হয়, বন্ধুরা দূরে চলে যায়। এই সবই স্বাভাবিক। কখনো কখনো যে জিনিসগুলো আপনি মরিয়াভাবে চান, সেগুলো আপনার জন্য না হওয়াই ভালো। সেই সময় আপনি বোঝেন না, কিন্তু পরে আপনি বুঝতে পারেন যে জীবন আপনাকে বাঁচিয়ে দিয়েছে। জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করার বদলে যদি আপনি তার সাথে নাচতে শুরু করেন আর তার সুরে চলেন, তাহলে সে আপনাকে এমন সব জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। ভুলবেন না যে জিনিসকে খুব শক্ত করে ধরলে তা ভেঙে যায়। যেমন যদি আপনি একটা ফুলকে মুঠোর মধ্যে শক্ত করে ধরেন, তাহলে সে শুকিয়ে যাবে, কিন্তু যদি আপনি তাকে হালকাভাবে হাতে রাখেন, তাহলে সে ফুটা থাকবে। ঠিক সেভাবেই আপনার স্বপ্ন, আপনার সম্পর্ক আর আপনার লক্ষ্যগুলোকে একটু জায়গা দিন। আমরা সবাই মনে করি যে আমরা যা ভাবছি সেটাই সেরা, কিন্তু জীবন অনেক বেশি বুদ্ধিমান। সে আপনার জন্য এমন সব দরজা খুলতে পারে যা আপনার চিন্তার চেয়েও বড়, কিন্তু সেটা তখনই হবে যখন আপনি তার উপর বিশ্বাস করতে শিখবেন। তাই পরের বার যখন কোনো কিছুকে শক্ত করে ধরার ইচ্ছা আপনার মনে আসবে, তখন এক মুহূর্তের জন্য থামুন, একটা গভীর শ্বাস নিন, আর নিজেকে বলুন যে এটাকে বয়ে যেতে দাও। আপনি দেখবেন আপনার মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। আকাশে উড়ন্ত পাখি দেখুন, তারা কোনো মানচিত্র ছাড়াই শুধু উড়ে। তারা জানে না বাতাস তাদের কোথায় নিয়ে যাবে, আর তবুও তারা সঠিক জায়গায় পৌঁছায়।
আপনার জীবনটাও ঠিক তেমনই। তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, শুধু আপনার হৃদয়ের কথা শুনুন, ব্রহ্মাণ্ডের দিক অনুভব করুন আর তার সাথে উড়ে যান। এটাই বেঁচে থাকার সবচেয়ে সুন্দর বাই। কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো অকারণে চাপ নেই, শুধু একটা সরল বিশ্বাস যে সবকিছু তার নিজের সময়ে আর নিজের উপায়ে ঠিক হয়ে যাবে। এটাই সেই রহস্য যা হৃদয়ে সত্যিকারের শান্তি নিয়ে আসে, আর তখন জীবনটাও এক সুন্দর অ্যাডভেঞ্চারে পরিণত হয়। উপসংহার: তাহলে এই চমৎকার অধ্যায়গুলোর মধ্যে দিয়ে আমরা জীবনের সেই গভীরতাকে একটু স্পর্শ করার চেষ্টা করেছি, যেটা আমরা প্রায়শই আমাদের দ্রুতগামী চিন্তার মধ্যে হারিয়ে ফেলি। প্রত্যেকটা পাতা আর প্রত্যেকটা শব্দ আমাদের মনে করিয়ে দেয় যে জীবন আসলে কতটা সরল আর আমরা তাকে কতটা জটিল করে তুলি। কখনো কখনো আমরা মনে করি যে সুখ শুধু আরেকটু বেশি পাওয়ার মধ্যেই আছে। কখনো আমরা আমাদের অহংকারের বোঝার নিচে পিষে গিয়ে নিজেদেরকে ভুলে যাই। কখনো আমরা কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় আমাদের শক্তি নষ্ট করি। কিন্তু এই শিক্ষাগুলোর মধ্যে লুকিয়ে থাকা প্রজ্ঞা আমাদের আলতো করে বুঝিয়ে দেয় যে সত্যিকারের স্বাধীনতা ছেড়ে দেওয়ার মধ্যে, কোমলতার মধ্যে, আর সেই স্বাভাবিক স্রোতের সাথে বয়ে চলার মধ্যেই আছে, যা থামানো যায় না। যেই মুহূর্তে আপনি এই জিনিসগুলো মন থেকে গ্রহণ করতে শুরু করবেন, আপনি অনুভব করবেন যে আপনার ভেতরে এক হালকা বাতাস বইতে শুরু করেছে, যা ধীরে ধীরে আপনার স্ট্রেস আর আপনার দুশ্চিন্তাগুলোকে উড়িয়ে নিয়ে যাবে। তখন আপনার নিজেকে অন্যদের সাথে তুলনা করার প্রয়োজন হবে না। অতীতের কোনো অপরাধ বোধ আপনাকে পরেশান করবে না। এটার পরম শান্তি, যা আপনি কোনো দামি জিনিসে নয়, বরং আপনার নিজের হৃদয়ের গভীরে খুঁজে পান। তাহলে চলুন আজ এই যাত্রাটা এই শান্তিপূর্ণ অনুভূতির সাথে শেষ করি, আর সেই অদৃশ্য শক্তিকে এক আন্তরিক ধন্যবাদ জানাই যা আমাদের এখানে নিয়ে এসেছে। এই ছিল তাও তে চিং বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তাসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।